দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে প্রতিদিনই এই বীজ সংলাপে হাজির হই এবং আজও সেই একইভাবে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যেহেতু খুব শিগগিরই বাজেট প্রস্তাবনা পেশ করা হবে, সেহেতু বাজেটের উপরে আসলে আলোচনার মূল কেন্দ্রবিন্দু এখন হয়ে উঠেছে এবং আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব কৃষির উন্নয়ন এবং বাজেট। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন অতিথি, জনাব আব্দুল আল মিন্টু, সাবেক সভাপতি এফবিসিসিআই, এবং আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর কামাল উদ্দিন আহমেদ, উপাচার্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া আমাদের সাথে আপনারাও দর্শক যোগ দিতে পারেন, আমাদের যে অতিথিরা রয়েছেন তাদের কাছে প্রশ্ন করতে পারেন। দেশের কৃষি উন্নয়নে কী ধরনের বাজেট আশা করছেন আপনারা, কী ধরনের বাজেট হতে পারে, কোন জায়গাগুলোতে গভীরভাবে নজর দেওয়া উচিত সরকারের, সব বিষয়গুলো আপনারা প্রশ্নে আনতে পারেন। আমাদের যে অতিথিরা রয়েছেন তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি শুরুতেই আব্দুল আল মিন্টু আপনার কাছে আসতে চাই। আপনি সাবেক সভাপতি এফবিসিসিআই। আমি জানতে চাই যে সামনে তো বাজেটের সময় চলে আসলো, কেমন বাজেট আশা করছেন কৃষি খাতে? শুধুমাত্র কৃষি না, আমি প্রথমে ওভারঅল একটা বাজেটের আশা আপনার কাছ থেকে জানতে চাই, কেমন বাজেট আশা করছেন? দেখুন, কেমন বাজেট আশা করছি, বাজেট তো একটা যেমন অর্থনৈতিক একটা দলিল, বাজেট আবার একটা রাজনৈতিক দর্শনের একটা চিত্র। একটা সরকার কীভাবে দেশের অর্থনীতিকে পরিচালনা করতে চায়, কোন দিকে নিতে চায়, সেটা হচ্ছে। এখানে একটা খাত হলো কৃষি। নর্মালি যদি আপনি বিশ্ব এখন দেখেন তাহলে দেখবেন যে বেসিক্যালি স্বাস্থ্য, তারপরে পভার্টি রিডাকশন, তারপরে শিক্ষা, এগুলিতে নজর বেশি দিচ্ছে আজকাল। কৃষি একসময় তো 1950-এর আগে কৃষি তেমন নজর দেয় নাই, বিকজ সবাই মনে করতো যে কৃষি নিজেই মানে এক ধরনের স্বয়ংসম্পূর্ণ, এখানে নতুন কোনো বিনিয়োগ লাগে না, বিনিয়োগ ছাড়াই কৃষিখাতে বরং আপনার রিসোর্স অন্য খাতে নিতে পারেন। বা 60-এর দশকে যখন দেখা গেল যে মানে দারিদ্রতা অনেক বেড়ে গেল, ফেমিন অনেক বেশি, না খেয়ে মানুষের ম্যালনিউট্রিশন, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, তখন খুব বেশি করে নজর দেওয়া হয়। 90-এর দশকে আবার বা 2000 দিকে আবার আমরা দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন সংস্থাগুলো, ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা বিভিন্ন দেশের এইড এজেন্সি, তারা আবার কৃষিখাত থেকে নজরটা অন্যদিকে সরিয়ে ফেললো। যেমন শিক্ষা এবং স্বাস্থ্যকে ধরে নিল যে পভার্টি রিডাকশনের ওটাও একটা মেইন মানে মূল হাতিয়ার। সেই জন্য যেমন 1950-এর আগে কৃষির দিকে নজর ছিল না, 60-এর দিকে কৃষিতে নজর খুব বেশি দেওয়া হয়েছে। আবার 1990 বা 2000 সনের দিকে কৃষি থেকে নজর সরিয়ে অন্যদিকে চলে গেছে। কৃষিতে বিনিয়োগ আমি মনে করি অত্যন্ত জরুরি। যেসব দেশ একটা কৃষি নির্ভর অর্থনীতি বা সমাজ থেকে যখন একটা দেশ শিল্প সমাজে পরিণত হয়, এই সময়টাতে কৃষিতে বিনিয়োগ অত্যন্ত জরুরি। কারণ কৃষিখাত অন্য খাতকে সহায়তা করে। কৃষিখাতে যদি প্রবৃদ্ধি না বাড়ে, কৃষিখাতে যদি উন্নয়ন না হয়, দেশের আপামর জনগোষ্ঠী যারা কৃষিতে নির্ভরশীল, তাদের যদি উন্নয়ন না হয়, দেশেরও উন্নয়ন হয় না। বাংলাদেশে এখনও কোনো না কোনোভাবে শতকরা 62% লোক কৃষির উপর নির্ভরশীল। অতএব আমরা স্বভাবতই চাইব যে কৃষি খাতে একটু নজর বেশি দেওয়া হোক। তবে যেটা দেখা গেছে গত কয়েক বছরে কিন্তু কৃষিখাতে বাজেটের বরাদ্দ বরং কমে গেছে। গত বছর ছিল আবার 4.5%, কিন্তু আমি যদি 2013-14 দিকে তাকান তখন কিন্তু 5.5% ছিল প্রায়। সো আমার কাছে মনে হয় যে কৃষির দিকে নজর দেওয়া এখন অত্যন্ত জরুরি, বিকজ কৃষির উৎপাদনশীলতা বাড়ানো অত্যন্ত জরুরি শিল্প খাতে। কারণ কৃষির উৎপাদনশীলতা বাড়লেই শুধু কৃষিখাত থেকে শ্রমিক এসে শিল্পে আসবে। তো সেই জন্যই আমি মনে করি যে কৃষিতে বিনিয়োগ বাড়ানো। তবে কৃষির ভিতরেও তো আবার সাব খাত আছে, কীভাবে আপনি কোথায় খরচ করবেন সেটা হয়তো পরে কথা বলা যাবে। বাট এই মুহূর্তে আমাদের যেটা দরকার কৃষিতে বিনিয়োগ বাড়ানো। স্যার, আপনার কাছে আসতে চাই, আপনি কি বলবেন, কৃষি খাতের বর্তমান কি অবস্থা দেখছেন আমাদের দেশে? কৃষি খাতের বাজেটের বিষয়ে? জি, বাজেটে সার্বিক বাজেট বেড়েছে, কিন্তু
তুলনামূলকভাবে উনি যেটি বললেন সঠিক, যে কিছু পরিমাণ ভর্তুকি কমিয়ে দেওয়াতে বাজেটের যে পরিমাণ কৃষিখাতে ছিল কিছুটা হলো হ্রাস পেয়েছে, যেটি বিশেষ করে গবেষণা খাতে আগে যেরকম ছিল তার চেয়ে কমে গেছে। সত্যিকার অর্থে এদেশের 62% উনি বলেছেন, কিন্তু ইনডাইরেক্টলি প্রায় 70-80% লোকই কৃষির সাথে জড়িত। এটা ডাইরেক্ট, এটা হলো ইনডাইরেক্ট কথা। আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানের মৌলিক বিষয় হচ্ছে আমাদের কৃষি সাপোর্ট দেয়। তো এই ক্ষেত্রে বিশেষ করে যে কৃষি উন্নয়নের খাদ্য চাহিদা আমরা মেটাতে পেরেছি, পুষ্টি চাহিদা আমাদের টার্গেট ভবিষ্যতের, সাথে সাথে বর্ধিষ্ণু জনসংখ্যা। যখন বঙ্গবন্ধু 1971 সালে দেশ স্বাধীন করার পরে 1973 সালে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দেন, উন্নত চাষাবাদের যে প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগে 1938 সালের দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমেই কৃষি গবেষণা শিক্ষা সম্প্রসারণকে বাড়ানোর জন্য। তখনকার দিনে 4.5 কোটি লোক ছিল সারা ভারতবর্ষে, 10 কোটি লোকের মধ্যে প্রায় 1 কোটি লোক বিভিন্ন ফেমিন দুর্ভিক্ষে মারা যায়। পরবর্তীতে এই কৃষি উচ্চতর শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার কারণে কৃষি গবেষণা সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন সম্ভব হয়েছে। যখন 7.5 কোটি লোক ছিল তখনও 40 লাখ টন খাদ্য ঘাটতি ছিল, কিন্তু এখন 16 কোটি লোক খাদ্যে আমরা সিরিয়ালে অন্ততপক্ষে স্বয়ংসম্পূর্ণ। তারপরেও জনসংখ্যা কিন্তু বাড়ছে, কৃষি জমি কমছে, এটি একটি চ্যালেঞ্জিং বিষয়। সেই সব বিবেচনা করে কৃষি শিক্ষা, গবেষণা এবং সম্প্রসারণ সহ কৃষির অবকাঠামো, কৃষকের উন্নয়নের জন্য, কৃষি প্রোডাকশান বাড়ানোর জন্য নানান খাতে, সেটি ফসল খাত বলেন, প্রাণী খাত বলেন, মৎস্য খাত বলেন, সেইখানে প্রচুর পরিমাণে সেখানে করা দরকার, বাজেট বরাদ্দ দরকার। এটি আমাদের বিনিয়োগ, এটা ভর্তুকি না, এক ধরনের বিনিয়োগ। বিনিয়োগ হলে সেখান থেকে আয় আসছে। বিশেষ করে পাটের কথা আপনারা দেখেন, যে পাটের যে মিলগুলো আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার নতুন করে পাটকে উজ্জীবিত করার জন্য, যেটি সোনালী আঁশ ছিল, এবং পাটজাত দ্রব্য তৈরি করার জন্য অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, শুধু পাট নয়, ফুড প্রসেসিং, পোস্ট হারভেস্ট টেকনোলজি সহ যে কৃষি শিল্প কারখানা গড়ে তুললে আমাদের যে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। ফুড প্রসেসিং নাই, টমেটো উৎপাদন হয় কিন্তু প্রসেসিং না হলে নষ্ট হয়ে যায়। এরকম আম বলেন, আনারস বলেন, কাঁঠাল বলেন, এরকম অনেক খাদ্যশস্য প্রসেসিং ইন্ডাস্ট্রিজ না থাকার কারণে সেটি কিন্তু সময় মতো যথেষ্ট দামও পাওয়া যায় না, সংরক্ষণও করা যায় না। তো সেই জন্য অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপ করা দরকার, যে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ, যাতে করে ভবিষ্যতে আমাদের যে উৎপাদন বাড়ছে, বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করছেন। যদিও বাজেট কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা হলো বিনিয়োগ বলতে হবে। একটি গবেষণা করে নতুন টেকনোলজি আবিষ্কার করে সেটি মাঠ পর্যায়ে নিয়ে গেলে পরে কৃষকরা উৎপাদন বাড়াবে এবং উৎপাদিত দ্রব্যকে আবার যথেষ্ট মূল্য দিতে হবে, সঠিকভাবে কৃষকের জন্য মূল্যটা পায়। তো যাই হোক, সেটা পরবর্তী আলাপ করা যাবে। তবে এই সব খাতগুলোতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপ করার জন্য এখন বিশেষভাবে নজর দিতে হবে। কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুললে আমাদের অর্থনৈতিক উন্নয়ন আরও বেশি হবে। সাথে সাথে আমাদের টেকসই উন্নয়ন, যেটা খাদ্য নিরাপত্তা, বর্ধিষ্ণু জনসংখ্যার মাধ্যমে কিভাবে খাদ্য নিরাপত্তা সংরক্ষণ করা যায়, ফুড সিকিউরিটি অ্যান্ড ফুড সেফটি, দুটো আলাদা জিনিস, এবং সেগুলো আরও চ্যাপ্টার আছে। এইসব খাতে যদি বিনিয়োগ সঠিক করা যায়, এই দেশ আরও উন্নয়নের দিকে যাবে এবং সেটি কন্টিনিউয়াস করতে হবে। দেখা যায় যে যখনই ভর্তুকি কমিয়ে দেওয়া হয় কৃষিতে, তাহলে দারিদ্র্যের হার বেড়ে যায়। আবার 1% বাড়িয়ে দিলে 2% দারিদ্র্যের হার কমে যায়। কৃষিতে সাথে সংশ্লিষ্ট অনেক লোক, সেজন্য কৃষিকে ভর্তুকি বলেন বা বিনিয়োগই বলেন, এটি করলে দারিদ্র্যের হার কমে যায়। তাহলে এটা একেবারে ক্লিয়ার ইন্ডিকেশন যে কৃষিতে ভর্তুকি দিলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন বেড়ে যায় এবং সার্বিক দেশের নিরাপত্তার জন্যই এটা অত্যন্ত জরুরি। জনাব আব্দুল আল মিন্টু, আমরা স্যার কৃষির গুরুত্বের কথাগুলো বলছিলেন, অতি গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের ক্ষেত্রে আমরা সবাই জানি যে অতি গুরুত্বপূর্ণ। তাহলে কেন আসলে আমরা কমে আসছে প্রতি বছর বাজেটের পরিমাণ বাড়ছে, কিন্তু অন্য বাজেটে যে অন্য খাতগুলো রয়েছে সেখান থেকে আমরা কিছুটা হলো গুরুত্ব কমিয়ে আনছি কেন? দেখেন, প্রথম কথা হলো
জনসংখ্যার কথা উনি বললেন, ধরুন 1000 খ্রিস্টাব্দে দুনিয়াতে আপনার জনসংখ্যা ছিল মাত্র 220 মিলিয়ন অথবা 22 আরো কোটি। কম। কিন্তু এই 1000 খ্রিস্টাব্দ থেকে পরে জনসংখ্যা বাড়তে বাড়তে আপনার 1800 খ্রিস্টাব্দে জনসংখ্যা হলো 1 বিলিয়ন, অর্থাৎ প্রায় 800 বছর লাগছে। আবার যদি আপনি 1980 সন দেখেন, তখন জনসংখ্যা হলো প্রায় 4.4 বিলিয়ন, অর্থাৎ 800 ইয়ার্সে জনসংখ্যা বাড়ছে মাত্র 600 মিলিয়ন বা 700 মিলিয়ন। আর বাকি যে আপনি দেখতে তার 5 গুণ 10 গুণ বেড়ে গেছে তারপরে 180 বছর। এখন প্রবলেম যেটা সেটা হলো যে কৃষিখাতের অবদান মোট অর্থনীতিতে সবসময় কিন্তু কমে। যতই কৃষির উৎপাদনশীলতা বাড়ে ততই কৃষিখাতের অবদান জিডিপিতে কমে যায়। যেমন আপনি ধরেন এখন থেকে 10 বছর আগেই আপনি ধরেন 10 বছর আগে আমাদের কৃষিখাতের অবদান ছিল প্রায় ধরুন 20 থেকে 21% জিডিপিতে, এখন কমে সেটা চলে আসছে 15 বা 16 এই শতাংশে। এখন প্রবলেমটা হলো অতীতে দেখা গেছে সরকারগুলো দেখলো যে যেই খাতের অবদান দিন দিন মোট অর্থনীতিতে কমে যায় সেখানে বিনিয়োগ করে কী লাভ। কিন্তু কৃষি একটু ডিফারেন্ট, কৃষি অনেক ক্ষেত্রে ডিফারেন্ট। কারণটা হলো কৃষি মানুষের একটা মৌলিক চাহিদা পূরণ করে। যেমন আপনার কাপড়, যদি ভালো কাপড়ের পরিবর্তে একটু কম কাপড়ও আপনি পরেন চলে, কিন্তু খাওয়া না খেলে চলবে না। তো কৃষি একটা মৌলিক চাহিদা মানুষের পূরণ করে। কৃষি কিন্তু একটা সিজনাল অ্যাক্টিভিটিস, আপনি সব জিনিস সবসময় প্রোডাকশন করতে পারবেন না। কৃষি নির্ভর করে একটা বায়োলজিক্যাল সিস্টেমের উপর, একটা নেচারের উপর। যেমন আপনার বৃষ্টি হলে আপনি না হলে বাধাপ্রাপ্ত হন, বেশি বৃষ্টি হলে আপনি কৃষি উৎপাদনে বাধাপ্রাপ্ত হন। সো কৃষির একটা বায়োলজিক্যাল নেচার আছে যেটা ডিপেন্ডেন্ট অন দ্য নেচার, এটার সাথে অন্য কোনো কিছু মানে আপনি মিলাতে পারবেন না। সেই জন্যই কৃষিতে বিনিয়োগ অত্যন্ত জরুরি। এখন যেটা আমাদের উপাচার্য সাহেব যেটা বললেন যে ভর্তুকি কিন্তু বিনিয়োগ না। এখন ভর্তুকি কোথায় দেয়? বাংলাদেশে একমাত্র কৃষিতে ভর্তুকি দিচ্ছে, মেইন ভর্তুকি দিচ্ছে সার। আর সেকেন্ডারি কিছু ভর্তুকি দিয়ে মাঝে মধ্যে যদি ফ্লাড বা কিছু হয় তখন কৃষকদের কিছু উপকরণ সাহায্য হিসেবে দেওয়া হয়, সেটাও তো আপনি ভর্তুকি ধরতে পারেন বা গ্রান্টও ধরতে পারেন। কৃষিতে মূল বিনিয়োগ এখন দরকার, যেটা উনি বলছে প্রক্রিয়াজাতকরণ, ঠিক আছে, কিন্তু প্রথম তো আপনাকে উৎপাদন বাড়াতে হবে। কারণ আপনার যদি উৎপাদন যদি আপনি না বাড়াতে পারেন কৃষিতে, মনে করেন এখন যদি উৎপাদন, সে আপনি একটা জমিতে আপনি ধান করলেন, ধানের উৎপাদন যদি না বাড়ে পার একর, তাহলে যেটা হবে যে অন্য দেশের চাল আমাদের দেশে ইম্পোর্ট হবে, এই জন্য যে ওখানে সস্তা হবে, কারণ তাদের উৎপাদনশীলতা দিন দিন তারা বাড়াচ্ছে। তো এই উৎপাদনশীলতার জন্য যেটা সবচেয়ে বেশি বিনিয়োগ দরকার, সেটা যেটা উপাচার্য সাহেব বললেন, সেটা হলো গবেষণাতে। আপনি গবেষণা করে যদি মেইন উপকরণগুলোকে যদি আপনি উৎপাদনশীলতার মাধ্যমে যদি উৎপাদন না বাড়াতে পারেন, যেমন আপনি যদি ভালো সিড প্রোডাকশন না করেন, ভালো ভ্যারাইটিস মানে আপনার হাই ইল্ডিং ভ্যারাইটিস যদি আপনি গবেষণার মাধ্যমে যদি বাজারে না আনতে পারেন, তাহলে যতই পুরানো পদ্ধতিতে পুরানো বীজ দিয়ে আপনি উৎপাদন করেন, সেটার কিন্তু উৎপাদন এত বেশি হবে না কম্পেয়ার টু যেসব দেশ বা যেসব সমাজ গবেষণার মাধ্যমে কৃষির মূল উপকরণ যেটা বীজ, সেটাকে যদি ডেভেলপ করতে আপনি না পারেন, তাহলে উৎপাদন বেশি হবে না, তাহলে অন্যের সাথে আপনি উৎপাদন করতে পারবেন না। তো আমি সেজন্য, আর তাছাড়া এটা সিজনাল হওয়া তো একটা বিরাট সমস্যা আছে। এটা এই চাইলেই আপনি এটা বাড়াতে পারবেন না, উৎপাদন যখন ইচ্ছা তখন সেটা উৎপাদন করতে পারবেন না। আপনার দেখেন প্রত্যেকটা দিনের একটা সময় আছে। সেকেন্ড যেটা বললো প্রক্রিয়াজাতকরণ, এখানেও বিনিয়োগ দরকার। অতএব ভর্তুকি থেকে কৃষিতে বিনিয়োগ অত্যন্ত জরুরি। কিন্তু প্রবলেম যেটা আমরা দেখি বাংলাদেশে, আমি আপনার কাছে আসবো আবার, আমাদের সাথে শাইখ সিরাজ যোগ দিবেন, আমরা তার কাছে একটু যেতে চাই। দর্শক, আমাদের সাথে শাইখ সিরাজ যোগ দিচ্ছেন, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
জনাব শাইখ সিরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব শাইখ সিরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কৃষি নিয়ে, সামনে যেহেতু বাজেট চলে এসেছে, আমরা কৃষি বাজেট নিয়ে আলোচনা করছি। কেমন বাজেট আসলে আমরা আশা করছি এই বিষয়টি? আপনি যেহেতু কৃষকদের নিয়ে কাজ করেন, তৃণমূল পর্যায়ে তাদের কাছে থাকেন, তাদের কাছে গিয়ে তাদের কথা শোনেন, তো এবং আপনারা যে অনুষ্ঠান করেন আপনি কৃষি নিয়ে, তার মাধ্যমে আপনারা কৃষকের বিভিন্ন মন্তব্য তুলে আনেন। এবারও তো আপনি কৃষি বাজেট নিয়ে কাজ করছেন, তো কি মনে হচ্ছে, সাধারণ কৃষকরা কি বলছেন? দেখুন, একটা ধারাবাহিকভাবে কৃষির যে উন্নয়নটা ঘটেছে, সেই আদি কৃষি থেকে আধুনিক কৃষি, সেটার একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমি কিছুক্ষণ আগ পর্যন্ত ওনাদের কথা শুনছিলাম। এতে করে যে বিষয়টি মুদ্রা কথা একটা, যে সরকার নিয়মিতভাবে একটা ভর্তুকি দিয়েছে বিধায় কৃষক অনেক ফসল চাষ করতে পেরেছে এবং তার মধ্য দিয়ে আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়েছে। এটা একটা বিষয়। এখন কৃষির একটা বিশাল উৎকর্ষ সাধন হয়েছে আধুনিক কৃষির। আমরা কৃষি বলতে একটা সময় শুধু বলতাম যে ধান আর পাটের চাষ করা। এখন শাক সবজি, ফল মূল, মাছ মাংস, গবাদি পশু, ব্যাপক একটা পরিবর্তন এসছে। এই পরিবর্তনটা কিছু কিছু ক্ষেত্রে সরকারের নিজস্ব অবস্থান থেকে কৃষককে ইম্পোর্ট দিয়েছে, আর একটা কৃষক স্বপ্রণোদিত হয়ে নিজের জায়গা থেকে একটা একটা আসন করে আছে। যেমন মাছের একটা বিশাল বিপ্লব ঘটেছে, পোলট্রির একটা বিপ্লব ঘটেছে, হ্যাঁ, শাকসবজি উৎপাদনের একটা বিপ্লব ঘটেছে, আপনার হাইল্ড ক্রপসের একটা বিপ্লব ঘটেছে। এবং এইটাতে সিড একটা অনেক বড়, সিডটাকেও আমি একটা প্রযুক্তি হিসেবে ধরছি। আজকে খুব সহজলভ্য সিড হচ্ছে বিধায়, বা সব ধরনের সিড পাওয়া যাচ্ছে বিধায় কৃষক এই চাষগুলো করছে এবং এর ফলে তার একটা বড় পরিবর্তন এসছে। প্রশ্নটি হচ্ছে যে ইউজুয়ালি কৃষি বাজেট করতে গিয়ে যে বিষয়গুলো উঠে আসে, আমি লক্ষ্য করেছি যে প্রথমত যে ফেয়ার প্রাইস, সে কোনো অবস্থাতেই কৃষক ন্যায্য মূল্য পায় না। এখন ধান কেন করবে, ধান এখনও কেন করছে? দুটো কারণে, যে তার ওই জমিতে ধান করা ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই, এক। দ্বিতীয় হচ্ছে সে সাবসিডি কিছুটা পাচ্ছে ফার্টিলাইজারে এবং সেচে, সে কারণে সে ধান করছে। কিন্তু যে সমস্ত কৃষকের হাতে সুযোগ আছে, অর্থ ইনভেস্ট করার মতো স্কোপ আছে, সে কিন্তু ধানের থেকে শিফট করে ওই জমিতে লিচুতে চলে গেছে, আমে চলে গেছে, শাকসবজিতে চলে গেছে, পেয়ারাতে চলে গেছে, হ্যাঁ, এগুলো সব হাই ভ্যালু ক্রপ। তো এইটা যেমন একটা পরিবর্তন, এবং এই কথাগুলো প্রায়ই আসে। একই সাথে খুব জোরালোভাবে আসে যে ভ্যালু অ্যাডিশন ইস্যুটা, যে আমাদের দেশে এখন পর্যন্ত কৃষি পণ্যের সেইভাবে ভ্যালু অ্যাডিশন হয় নাই। হ্যাঁ, যে যদি ভ্যালু অ্যাডিশন হতো কৃষক কিছুটা পয়সা পেত। তারপর আসি আমি যে রিসার্চ ইস্যুটা, আমাদের স্ট্রেস টলারেন্স ভ্যারাইটির কথা বলি, ক্লাইমেট চেঞ্জের ফলে আমরা যেমন ধরেন সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটির কথা বলি। এই জিনিসগুলো কৃষক কিছু কিছু ক্ষেত্রে হয়তো সে পাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছে না। আর যেগুলো পাচ্ছে সেগুলো সেইভাবে কাজও করছে না অনেক ক্ষেত্রে। আমি লক্ষ্য করেছি, যেমন যখন ধরেন স্যালাইন টলারেন্স ভ্যারাইটিটা তৈরি হয়েছিল, ওই সিডটা যেই মাত্রায় এর ম্যাক্সিমাম পিপিটি ধরে রেখে তৈরি করা হয়েছিল, এখন ক্লাইমেট চেঞ্জ এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে ওই সিডটা ওখানে অনেক ক্ষেত্রে কাজ করছে না। এখন আমাদের বিষয়গুলো হচ্ছে যে আমরা ধানে এই স্ট্রেস টলারেন্সগুলো করেছি, গবেষণা আরও ব্যাপক প্রসার করা দরকার। শাক সবজি ফলমূল অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা এরকম স্ট্রেস টলারেন্স ভ্যারাইটি ডেভেলপ করতে পারি নাই। এগুলো একটা বড় আমাদের দুর্বলতা, এবং গবেষণাটা তড়িৎ গতিতে বাড়া উচিত। আমি মনে করি যে যেই গতিতে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেই গতিতে টেকনোলজি ফিল্ড লেভেলে আসছে না, আর এত দ্রুত এই শিফটিংগুলো হচ্ছে যে কৃষক ধরে রাখতে পারছে না। তারপর ধরুন কৃষিরও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমি প্রথম বলেছিলাম যে সনাতনী কৃষি, পরবর্তীতে আসলাম আধুনিক কৃষি। এখন যেটা গ্লোবালি একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, সেই হাওয়া কিন্তু বাংলাদেশেও কম বেশি লাগা শুরু করেছে। যে এখন কৃষির সাথে আপনি হাইটেক এগ্রিকালচার যেটাকে বলি, একেবারে স্ট্রেট ওয়ে, যে আপনি স্ট্রেস টলারেন্স বা আপনার ক্লাইমেট চেঞ্জের ফলে আপনি ওপেন এয়ারে কৃষি করাটা এখন অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে এটা সম্ভব নাকি? দরিদ্র দেশে সাধারণ কৃষক, কৃষি আদতে কৃষকের হাতে আর থাকবে না।
আমি যেটা বুঝি একেবারেই থাকবে না। কৃষি চলে যাবে হচ্ছে ব্যবসায়ীদের হাতে, কারণ এগ্রিকালচার এত দ্রুত কমার্শিয়ালাইজেশন হচ্ছে যে এটা হচ্ছে আরেকটা প্যারাডাইম আমি বলি, যে এখন দেখবেন যে গ্রিন হাউস এগ্রিকালচার হচ্ছে, আর হরাইজন্টাল এক্সপানশনের কোনো স্কোপ এখন আর নাই। এটা ভার্টিক্যাল এক্সপানশন হবে। আপনার গ্রিন হাউসের ভেতরে টমেটো হবে, ক্ষীরা হবে, তরমুজ হবে, মানে অনেক ধরনের ক্রপ গ্রিন হাউসের ভেতরে চলে যাবে। এবং এই বিনিয়োগগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ কৃষকের পক্ষে সম্ভব না। এই বিনিয়োগগুলো করবে আমাদের দেশের ব্যবসায়ীরা, এবং এত ব্যাপকভাবে এখানে বিনিয়োগ হতে থাকবে আগামী 2-4-5 বছরে। যেমন দেশের ভেতর থেকে বিনিয়োগ হবে, জয়েন্ট ভেঞ্চার বিনিয়োগে আসবে, কারণ গ্লোবালি অর্গানিক ক্রপের একটা বিশাল ডিমান্ড তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। এবং বাংলাদেশের একটা, আমি মনে করি যে একটা ক্ষেত্র যেখান থেকে দেশের উৎপাদন আসতে পারে এবং এক্সপোর্টের জন্য হতে পারে। এবং এই কৃষির সাথে দুটো জিনিস যুক্ত হবে, একটা হচ্ছে যে আইটি প্রচণ্ডভাবে, যে নেক্সট রেভলিউশনটা যেটা হবে এগ্রিকালচার সেক্টরে, আরেকটা হবে আইওটি, হ্যাঁ, ইন্টারনেট অফ থিঙ্কিংস। কারণ এগুলো দিয়ে আজকে কৃষি, আপনি যে কোনো কিছুর ক্রাইসিস থেকেই কৃষিকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। এখন এগুলো কি খুব হাইটেক এগ্রিকালচার? ট্রু, এগুলো হাইটেক এগ্রিকালচার, কিন্তু এগুলো খুব কস্টলি এগ্রিকালচার। আমাদের দেশের জন্য এখনও পর্যন্ত এটা কস্টলি, কিন্তু এর চাইতে অনেক বেশি কস্টলি ছিল যখন এই প্রযুক্তিগুলো ইউরোপিয়ানদের কাছে ছিল, হল্যান্ডে ছিল। এখন এই প্রযুক্তিগুলো চলে এসছে আপনার চাইনিজদের কাছে। এখন এশিয়ার জনাব শাহী সিরাজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে দর্শক আরও যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর ফকির আজমল হুদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান। আমরা তার কাছে যাব সরাসরি। স্যার, আপনার কাছে জানতে চাই যে শাহী সিরাজও বলছিলেন এবং আমাদের এখানে আরও যারা অতিথিরা রয়েছেন তারাও বলছিলেন যে গবেষণা খাতে আমাদের অর্থ বরাদ্দ বাড়ানো উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত। স্যার, এক্ষেত্রে আপনি কি বলবেন এবং কেন আসলে গবেষণা খাতে আমাদের গুরুত্ব বাড়ছে না? আমি দুজন বক্তার কথা শুনছিলাম। জনাব শাহেক সিরাজ বলছিলেন যে কৃষি রূপান্তর হচ্ছে, সেখানে গবেষণার প্রয়োজন আছে। তা আমি এখানে আরও কিছু যোগ করতে চাই যে সেখানে আমাদের বাংলাদেশের অর্থনীতি দুটো অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। একটা হলো 2021 সালের রূপকল্প এবং আরেকটা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য। এবং সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের রূপান্তর অবশ্যম্ভাবী, এবং আমাদের রূপান্তর হবে কৃষিতে, আমাদের রূপান্তর হবে ভোগের উপরে, এবং আমাদের যে বিষয়গুলো আসবে সে বাজেটে, কৃষি বাজেটে তার প্রতিফলন থাকতে হবে। জি, আমি আসলে সেই যদি রূপান্তর বলি তো সেখানে গবেষণা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই গবেষণা থেকে নতুন প্রযুক্তি আসবে এবং সেখান থেকে ভালো ভালো বীজ বা ভালো উৎপাদন কৌশলগুলো সেগুলো পর্যায়ক্রমে আসবে। বাংলাদেশ গবেষণা এবং প্রযুক্তি হস্তান্তরের একটা লেভেলে পৌঁছে গেছে। এখন যে জিনিসটা দরকার, যে টেকসই উন্নয়ন এবং আমাদের মধ্যমায়ের দেশ হতে গেলে মধ্যমায়ের দেশের জন্য যেরকম কৃষি দরকার সেরকম কৃষিতে আমাদের পৌঁছানো খুবই প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে দুই ধরনের বিনিয়োগ এখানে আবশ্যম্ভাবী। একটা হলো এবং আরেকটা হলো সরকারি বিনিয়োগ, যেটা দরকার আমাদের অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ জনগণের সক্ষমতা এবং টেকসই কৃষি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল তাদের কাছে পৌঁছে দেওয়া, এবং সেটা উৎপাদন কৌশলটা কি হতে পারে সেটা তাদের পৌঁছে দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখে থাকবেন যে আমাদের গ্রামীণ সমাজে বা গ্রামীণ অর্থনীতিতে এখন আমাদের শ্রমিকের একটা অভাব রয়েছে। সেখানে যান্ত্রিকীকরণ, আবশ্যম্ভাবী
পাবে দরকার একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু কৃষি শ্রমিকরা উচ্চ মজুরিতে শিল্প কারখানায় কাজ করে, সেহেতু কৃষি বা আত্মভরণমূলক কৃষি বা আমাদের সনাতনী কৃষিটা কিন্তু ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আমাদের মা বোনেদের হাতে। যে সেক্ষেত্রে যে কৃষিতে যে ঘটনাটা ঘটছে, যে নারীদের একটা এন্টারপ্রেনিয়ারশিপে অবদান আমরা স্বীকার করতে হচ্ছে, কারণ হলো যে তারাই এখন কৃষির হাল ধরেছেন এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। আমার বিষয়টা হচ্ছে যে এখন আমাদের বাজেটে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য প্রণোদনা সেখানে থাকতে হবে। আর আরেকটা বিষয়, গবেষণার ক্ষেত্রে আমরা আমাদের প্রচলিত যে ফার্মিং সিস্টেম ছিল, সেখানে ছিল শস্য, সেখানে ছিল গবাদি পশু, সেখানে ছিল আমাদের ফলের গাছ, যেটা হর্টিকালচার ক্রপ আমরা বলি, সেগুলো সমন্বিত কৃষিতে পৌঁছাতে হবে। জনাব ফকির আজমল হুদা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার কাছে আবারও আসবো। শাইখ সিরাজ রয়েছেন আমাদের সাথে আরো দুজন অতিথি রয়েছেন, আব্দুল আল মিন্টু এবং ডক্টর কামাল উদ্দিন আহমেদ। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে চাই, আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনারা দর্শক আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের দর্শকদের, অতিথিদের কাছে। সঙ্গেই থাকুন, আমরা কিছুক্ষণ পরেই ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আমরা আজকে বীজ সংলাপে আলোচনা করছি দেশের কৃষি উন্নয়ন এবং বাজেট। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আব্দুল আল মিন্টু, সাবেক সভাপতি এফবিসিসি, এবং ডক্টর কামাল উদ্দিন আহমেদ, উপাচার্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও শাইখ সিরাজ রয়েছেন আমাদের সাথে, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং কৃষি উন্নয়ন গবেষক। আমরা আলোচনায় চলে যাই। আমি ডক্টর কামাল উদ্দিন আহমেদ স্যার আপনার কাছে আসতে চাই। কৃষির যে অবকাঠামোগত উন্নয়নের কথা আপনার সাথে হচ্ছিল, কিংবা কৃষি শিক্ষার যে গুরুত্বের কথাগুলো, এই জায়গাগুলোর উপর কি গুরুত্ব দেওয়া হচ্ছে বাজেটে? দেওয়া হচ্ছে, তবে সেটি আরও বাড়ানো উচিত। কারণ বর্তমান যে চ্যালেঞ্জের কথা আমরা বললাম, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন যদি করতে হয়, সেই পরবর্তী কামিং জেনারেশন, যেটা জনসংখ্যা বৃদ্ধি সহ ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন অর্থনৈতিক, তার জন্য অবকাঠামো বিভিন্ন দিকে বাড়াইতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যদি উন্নত জাত উদ্ভাবন না করা যায়, শুধু গাছের শুধু নয়, ফসলের শুধু নয়, মাছ থেকে আরম্ভ করে আপনার পশু পাখি যেগুলো আছে, পোলট্রি, ডেইরি এবং মিট, মাংস উৎপাদনকারী সহ সেই সব এরিয়াতেও আমাদের উন্নত জাত উদ্ভাবন করতে হবে। কারণ আমাদের ইতিমধ্যে শাইখ সিরাজ সাহেব বলছেন যে ভার্টিক্যাল উন্নয়ন, যেটা এরিয়া না, আপনার কোয়ালিটি বাড়িয়ে পরিমাণ বাড়ানোর জন্য, সেটার জন্য উন্নত জাত উদ্ভাবন করতে হলে সেটা যে কোনো হোক, যে কোনো প্রাণীর হোক আর গাছের হোক, তার জন্য গবেষণা যথেষ্ট দরকার। এবং সেই জন্য অর্থনৈতিক বরাদ্দ যেই পরিমাণ দরকার সেই পরিমাণ বর্তমানে নাই। বিশেষ করে আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউট অনেক রকমের আছে, ধান গবেষণা, গম গবেষণা সহ সকল ফসলের মোটামুটি আমাদের আছে। সেইখানে যে ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ার কৃষি সায়েন্টিস্টদের যে প্রমোশন সঠিকভাবে হয় না, এবং তাদের যে স্কেল, যেমন একটি ইয়েতে আলোচনা আসছে, মাননীয় প্রধানমন্ত্রী উনি সায়েন্টিস্টদের বয়স বাড়িয়ে দিয়েছেন। কি কারণে? কারণ সায়েন্টিস্টরা কখনো অবসরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ যতই বয়স বাড়ে তাদের অভিজ্ঞতা বাড়ে, সেই আলোকে তারা গবেষণা চালিয়ে যেতে পারেন। তো এইভাবে ইল্ড গ্যাপ আছে আমাদের গবেষণায়, যে জিনিস এত মন হয় কিন্তু ফিল্ডিংয়ে সেটা হচ্ছে না। সেখানে প্যাকেজ, অ্যাগ্রোনমিক প্যাকেজ বা যে কোনো ধরনের প্যাকেজ, কিভাবে সেটি ইল্ড গ্যাপটি কমানো যায় গবেষণার ফল সহ সেটি, এবং সম্প্রসারণ কর্মীদের যারা আছে তাদের সংখ্যা কম, তাদের যানবাহন কম, প্রতি ইউনিয়ন, প্রতি গ্রামে ট্রেনিং সেন্টার করা দরকার। আমরা বিশ্ববিদ্যালয়গত শিক্ষা দেই একটা পর্যায় পর্যন্ত, আমাদের যে সকল গবেষণার জিনিসগুলো একটা সমন্বয় দরকার, কৃষি গবেষণা, শিক্ষা, সম্প্রসারণের কি গবেষণা হলো সেটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো দরকার। সেই বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষণা হয়, সেগুলো আবার সম্প্রসারণের কর্মীদের হাতে যাওয়া দরকার। গেলে পরে সেই নতুন টেকনোলজি আমাদের কৃষকদের বলতে হবে। এই উন্নত গবেষণা, এই গবেষণাটা ব্যবহার করার ক্ষমতা অনেক কৃষকের নাই। সেই জন্য সম্প্রসারণ কর্মী সহ বা কৃষকদের জন্য ট্রেনিং সেন্টার গ্রামে গ্রামে করা উচিত, যে এই টেকনোলজি এইভাবে ব্যবহার করতে হবে।
এটি আমি শিক্ষার একটা বিষয় বললাম। বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল, যেটা হাই স্কুল হোক, প্রাইমারি স্কুল, সকল জায়গায় কৃষি শিক্ষার একটা ব্যবস্থা রাখা উচিত এবং সেই শিক্ষাটি ট্রেনিং পর্যায়ে এবং কৃষক পর্যায়ে যাওয়া উচিত। এবং সাথে সাথে গবেষণার যে বিষয়গুলো আসছে, যে চ্যালেঞ্জ শুধু উৎপাদন বৃদ্ধি নয়, যে ক্লাইমেটিক চেঞ্জ, শাইখ সিরাজ সাহেব যেটা বললেন, আমরা পড়াই ছাত্রদের, যে এই নানান রকমের টেম্পারেচার বৃদ্ধি, কোল্ড হয়ে যায়, ঠান্ডা বৃদ্ধি, কোনো কোনো ফসলের জন্য সেটাও ক্ষতি, বন্যা, নানান রকমের বন্যা আছে, টাইডাল বোর যেটা সমুদ্র থেকে আসে, সামগ্রিক হাওরের বন্যা আপনারা দেখলেন, ফ্ল্যাশ ফ্লাড যাকে বলে, টাইম টু টাইম নানাবিধ বন্যার কারণে আমন মৌসুম, বোরো মৌসুম, সকল ফসলই আন্ডার থ্রেট থাকে। আমার ছাত্র পিএইচডি করেছে তারা সাবমার্জেন্স টলারেন্সের উপর। দ্যাট মিনস কতদিন পানির তলে থাকলেও সেই গাছটি বেঁচে থাকতে পারবে, মরবে না। তো সেইগুলো একটু উন্নত জাতের, ইতিমধ্যে 2, 3, 4টা আমাদের ভ্যারাইটি আছে, আরও উন্নত জাত আবিষ্কার করার বিষয় থাকে। আমার ছাত্র ইতিমধ্যে ড্রাউট টলারেন্সের উপর কাজ করছে, সারা বাংলাদেশও কাজ হচ্ছে, পিএইচডি ডিগ্রি নিয়েছে তারা দেখে যে কয়েকটি জাত উদ্ভাবন হয়েছে, কিন্তু আরও ভালো জাত উদ্ভাবন করা দরকার। স্যালাইন সারা দক্ষিণ এরিয়াতে, স্যালাইন এরিয়াতে ধানের জন্য কয়েকটা ভ্যারাইটি বের হয়েছে, কিন্তু অন্যান্য ফসল যেটা শাইখ সিরাজ সাহেব বললেন, সেগুলোর উপর শাক সবজি, অয়েল ক্রপ সহ, ডাল সহ সেগুলো গবেষণা দরকার। এবং সেটি বিরাট এলাকা পড়ে আছে চরাঞ্চলে। আমি গিয়েছিলাম তিস্তা এবং ব্রহ্মপুত্র সেসব এরিয়াতে, শতে শতে হাজার হাজার একর জায়গা ব্যারেন চলেছে, সেখানেও টেকনোলজি আবিষ্কার হয়েছে গবেষণার কারণে। এনজিওরা করেছে যে স্যান্ডবার, মাটির 2-3 ফিট তল থেকে বীজ লাগায় উপরে তুলে সেটি করলে প্রচুর পরিমাণে কুমড়া হচ্ছে, মিষ্টি কুমড়া হচ্ছে। 1,86,000 হেক্টর জায়গা অনাবাদি পড়ে আছে, সেটা চাষ করা যায়। এরকম সর্বক্ষেত্রে যে উন্নত জাত, যেটি উনি বললেন যে হাইড্রোপনিক্স আছে একটা টেকনিক, এবং উইদাউট সয়েল ঘরের মধ্যে হবে, সেটি হয়তো পরবর্তী পর্যায়ে হবে, কিন্তু এটা সময়ের ব্যাপার। তো গবেষণা তো করতে হবে, গবেষণা করলে সেটি অ্যাডাপ্টেশন আসবে। আপনি নিমজ্জিত এলাকা কিংবা প্লাবিত এলাকার কথা বলছিলেন, আমি আব্দুল আল মিন্টু আপনার কাছে আসতে চাই। এবার আমরা সাম্প্রতিক একটা বিষয় দেখলাম যে প্লাবিত এলাকা রয়েছে বেশ কিছু, আমাদের হাওড় অঞ্চলে ফসল তলিয়ে গেল, কিংবা অনেক জায়গায় আমরা শুনলাম যে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু চাষি তার ফসল ঠিকমতো পাচ্ছে না, কিংবা পর্যাপ্ত দাম পাচ্ছে না তাদের যে দাম। তো আপনি এইবারের যে বাজেট আসছে সামনে, বাজেটের ঠিক আগ মুহূর্তে এ ধরনের একটি ঘটনা হয়ে গেল, তো এইবারের বাজেটে এই বিষয়গুলো কিভাবে গুরুত্ব আনা যায়? শুনুন, কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাজেটে সবসময় কিছু অনুদান থাকে। আর এটা তো খুব আপনি খুব বেশি অনুমান করতে পারবেন না যে কতটুকু ক্ষতি কখন হবে। হয়তো হাওড়ের যে ফ্লাডটা সেটা হয়তো হঠাৎ করে আপনারা দেখছেন, বাট এবারে কিন্তু যারা ধান উৎপাদন করে বা কৃষক, তারা শুধু যে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত তা না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একটা ধানের রোগ আছে নাম ব্লাস্ট, সেটা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ধানের একটা নিজস্ব কলা কৌশল আছে, বিকজ ইট ইজ সেলফ পলিনেটেড। যেমন যদি আপনি আম, জাম, লিচুতে যান, সেখানে মৌমাছি লাগে পলিনেট করতে, কিন্তু ধানের বেলায় কিন্তু ধান নিজে নিজেই পলিনেট হয়। ওই পলিনেশনের সময় যদি কোনো কারণে বৃষ্টি হয়, তাহলে ধান ওই ভিতরে রাইস হবে না, তখন চিটা বেশি হয়ে যাবে। তো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এবছর স্পেশালি বোরোর মৌসুমে বিভিন্ন কারণে ধান চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিপূরণ তো একটু দেওয়াই দরকার, কিন্তু জেনারেলি যেটা আমাদের দেশে ধানের প্রাইসটা পাচ্ছে না। শুধু একটা জিনিসে আমি দেখি যে ধানের প্রাইসটা বা চালের দামটা সরকার কোনো না কোনোভাবে রাজনৈতিক কারণে এটাকে কন্ট্রোল করে। যখন ধান মানে হারভেস্টিংয়ের টাইম হয়, কাটার সময়, এটাকে ধানের দাম যেন নিচে না নামে, সেই জন্য এটাকে একটা ফ্লোর প্রাইস ঠিক করে সরকার নিজে ধান কিনে নেয়। এখন কেনার ভিতরে অনেক সমস্যা আছে, সেটা তো আপনিও জানেন, আমরাও জানি, এটা এখন বলে লাভ নেই। বাট আবার বছরের মৌসুমের শেষে যেন চালের দাম যেন না বেড়ে যায়, ওটার একটা সিলিং প্রাইস সরকার মনে মনে রাখে। তো প্রথমে ধান কিনে, তারপরে সাপ্লাই বাড়ানোর জন্য মৌসুমের শেষে আবার ধানের ওই চালগুলা বিক্রি করে যেন মানে দামটা কমা রেখে। তাও এটা কিন্তু নতুন কিছু না, এটা বাংলাদেশের জন্য নতুন কিছু না। প্রাইসিংয়ের ইস্যুটা আপনাকে বলতে যে দীর্ঘদিন ধরে সবাই বলে এসছে যে
কৃষিতে বিনিয়োগের দরকার নেই, এবং কৃষি খাতের থেকেই কিন্তু পুঁজি বলেন বা রিসোর্স বলেন এগুলি সব কিন্তু অন্যান্য খাতে যায়। এর একটা কারণ এই যে শাহেক সিরাজ সাহেব বলছে বা প্রফেসর সাহেব বললো রূপান্তর কথাটা, একটা সমাজ যেরকম বলতে রূপান্তরিত হয়ে যায় না, কৃষির উৎপাদন পদ্ধতিরও রূপান্তর এত তাড়াতাড়ি হবে না। এটা একটা সমসাপেক্ষ এবং ধারাবাহিকতার ব্যাপার। যখনই কৃষিতে আপনি উৎপাদন বাড়াবেন, দুইভাবে আপনি উৎপাদন বাড়াতে পারেন কৃষি। একটা হলো তো আপনি পারেন যে আপনি ল্যান্ড বাড়াই দিলেন, কিন্তু ল্যান্ড তো আপনার লিমিটেড, ল্যান্ড তো ইচ্ছা করলে বাড়ানো যাবে না। তো কৃষি খাতে এক একর জমিতে যদি উৎপাদন বাড়াতে হয়, একটা হলো আপনাকে ভালো উপকরণ দিতে হবে, যেমন বীজ, সার, পানির ম্যানেজমেন্ট, এগুলি সব আপনাকে ওই জায়গায় দিতে হবে। 2 নম্বর হলো আপনি যদি আধুনিক যান্ত্রিক মানে যন্ত্র ব্যবহার করেন, তো আপনি যদি মেকানাইজ করেন উৎপাদন বাড়বে, তখন শ্রমিক এমনি কম লাগবে। 2 নম্বর হলো যদি আপনি উপকরণ ভালো দেন। এখন প্রবলেম যেটা দাঁড়াচ্ছে এখানে ধানের ব্যাপারে স্পেশালি, যে যখন আপনি ধানের দাম কম রাখেন ইচ্ছাকৃতভাবে পলিসি দিয়ে, তখন কিন্তু কৃষক তার ন্যায্য মূল্যটা পায় না। কেন? সেটা হলো ধানের দাম চাইলে বাংলাদেশে যদি যে কোনো একটা কৃষকের পরিবার অথবা যদি আপনি একটা শ্রমিকের পরিবার দেখেন, তার শতকরা 65% তার অর্জিত আয় চলে যায় তার খানা খরচে। তো খানা খরচের ভিতরে আবার সবচেয়ে বেশি খরচ যায় চাল কিনতে। তো যত চালের দাম আপনি কম রাখবেন, তত আপনি কৃষি থেকে সেই টাকাটা এনে আপনি কিন্তু এক ধরনের সাবসিডি দিচ্ছেন টু ইন্ডাস্ট্রি শ্রমিকদের। কারণ যত বেশি চালের দাম কম থাকবে, তারা দাম তাদের মজুরি বাড়ানোর জন্য চিৎকার করবে না বেশি। তো এটাও এক ধরনের সাবসিডি, এবং এই সাবসিডিটা কিন্তু সরকার দিচ্ছে না। এই সাবসিডিটা কৃষি খাত থেকে টাকাটা অনেকটা এক্সট্রাকশন করে এনে এটা শিল্প খাতে দিচ্ছে। তো কৃষি খাত যত বেশি উৎপাদনশীলতা বাড়বে, ততই শ্রমিক কম লাগবে। শ্রমিক যদি কম লাগে, সেই শ্রমিক দিয়ে আপনি কি করবেন? সবাই তো চাকরি করতে চায়, কাজ করতে চায় তার পরিবার চালানোর জন্য। তখন সে উদ্ধৃত শ্রমিকদের ব্যবহার করার জন্য যে কোনো দেশে শিল্পে আপনাকে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা আমাদের সাথে এই জন্য শিল্প খাত এবং কৃষি খাত এটা কিন্তু একসাথে রূপান্তরিত হবে। এটা একটা আর একটা ছাড়া হবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সাথে শাহেক সিরাজ রয়েছে, আমরা তার কাছে একটু যেতে চাই। শাহেক সিরাজ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, আপনি তো প্রতি বছরই এই বিষয় নিয়ে কৃষকদের তৃণমূলে কথা বলেন এবং কৃষকদের বিভিন্ন সমস্যার কথা অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন। তো এইবার কি ধরনের সমস্যাগুলো তাদের কাছ থেকে পাচ্ছেন? এবার প্রধানত গুরুত্ব দেওয়া হয়েছে যে ক্রপ ইন্স্যুরেন্স, তারপর ধরুন ঋণের আওতা বাড়ানো। ক্রপ ইন্স্যুরেন্সটা ব্যাপকভাবে বলা হচ্ছে এ কারণে যে ফসল হানি হচ্ছে, জলবায়ু পরিবর্তনগত কারণে কৃষক যে বিপর্যয়গুলো ঘটছে, এখানে ক্রপ ইন্স্যুরেন্স যদি তাকে না দেওয়া হয় তাহলে তাকে প্রোটেকশন করাটা খুব কঠিন হবে। যেমন ধরুন এখানে বাংলাদেশে ছোট ছোট কৃষক হোল্ডিংসটা খুব ছোট। ব্যাপক অর্থে যদি আমি বলি যে এই ফসল প্রধান দানাদার ফসলে ক্রপ ইন্স্যুরেন্সটা কঠিন, কিন্তু কোন মেকানিজমে সরকার করবে সেটা একটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমাদের মতো দেশে যেখানে পোলট্রি একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ফিশারি একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এদের ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্সটা খুব জরুরি। কারণ এখনও পর্যন্ত দেখা গেছে যে একটা মড়ক লাগলেই পোলট্রিটা একেবারে টোটাল খামারটাই সে বসে যায়। তো তার যদি ইন্স্যুরেন্স প্রোটেকশন না থাকে তাহলে সে তার পক্ষে বাঁচা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। এখানে অনেকক্ষণ যাবৎ গবেষণা নিয়ে কথা হচ্ছিল। কৃষকরা তো আর গবেষণার ইস্যুগুলো খুব সুবিন্যস্তভাবে বলতে পারে না। আমি যেটা মনে করি যে দেখেন, এখানে সবাই মিন্টু সাহেব বলেছেন, কামাল সাহেব বলেছেন গবেষণা ইস্যুটা একটা সময় পর্যন্ত রাষ্ট্র গবেষণা সাপোর্ট দিয়েছে। দেওয়ার ফলে যেটা হয়েছে, আজকে দেশের খাদ্যের একটা স্বয়ংবরতা এসছে, কৃষির একটা উন্নয়ন ঘটেছে। এরই মধ্যে কিন্তু প্রাইভেটাইজেশন হয়েছে এগ্রিকালচারে, যেমন সিড ইন্ডাস্ট্রি, মিন্টু সাহেবের আব্দুল্লাহ মিন্টু সাহেবের সিড ইন্ডাস্ট্রি একটা আছে, লালতির ব্যাপক। এখন
শুধুমাত্র সরকারের উপর গবেষণার কন্ট্রিবিউশন আর চাওয়া উচিত না, আমি যেটা মনে করি। যেহেতু কৃষি বাণিজ্যিকায়ন প্রসার ঘটছে, প্রাইভেট সেক্টরকে গবেষণায় ইমপ্রুভ দিতে হবে। হ্যাঁ, এটা একটা যেমন সত্য। আরেকটা বিষয় হচ্ছে যে একইভাবে যে ওই প্রাইভেট সেক্টরের গবেষণাটা প্রাইভেট সেক্টর নিজেরাই ওন করে, তারা ছাড়তে চায় না, কমন কৃষকের কাছে এটা দিতে চায় না। আরও একটা বিষয় কামাল সাহেবের কাছে প্রশ্নটা আমি রাখতেই পারি যে আমাদের যে নার্সের যে আমব্রেলা আছে, ধান গবেষণা, কৃষি গবেষণা, ইক্ষু গবেষণা, এরা বিগত বছরে যে কন্ট্রিবিউশনটা আমাদের কৃষিকে দিয়েছে, একইভাবে যদি প্রশ্নটা করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে কোনো ধরনের গবেষণার আউটপুট দিয়েছে যেটা দিয়ে আমাদের কৃষিতে একটা ব্যাপক পরিবর্তন এসছে, সেটা যদি আমাকে প্রশ্ন কেউ করে আমি পার্সোনালি বলবো যে না। কিন্তু পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো, বড় বড় দেশের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তাদের দেশের সেই সেক্টরগুলোকে অনেক কন্ট্রিবিউট করে গবেষণা দিয়ে, সেটা হয়নি। তো এখানে প্রাইভেট সেক্টরের গবেষণাটা আমি ইনভাইট করছি। ইউনিভার্সিটিকে আরও অনেক বেশি লাক্সরি করতে হবে যাতে তারা এমন এমন নতুন গবেষণা, আজকে যদি আমি পোলট্রির একটা ফিডের কথা বলি, সিম্পল একটা ফিডের কথা বলি, ফিড কস্ট দিতে দিতে পোলট্রি খামারিরা বিপর্যস্ত হয়ে পড়ছে। একটা লো কস্ট ফিড কিন্তু আজ পর্যন্ত আমরা করতে পারি নাই, যেটা করতে পারতো, ইউনিভার্সিটি থেকে আসতে পারতো। এরকম ছোট ছোট অনেক ইস্যুজ আছে। হাওর প্রসঙ্গে কথা হচ্ছিল যে একটা হচ্ছে এবছরে কৃষির বাজেটকে সহায়তা দেওয়া, আরেকটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী কৃষিকে সহায়তা দেওয়া, অর্থাৎ একটা পরিকল্পনার ভিতরে আনা যে 5 বছর পরে কৃষিটার ধরনটা কি হবে সেটা যদি আজকে থেকে আমি ভাবতে না পারি এবং আজকেতে এটার ফিনান্সিয়াল ইনপুট দিয়ে এটাকে যদি এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে 5 বছর পরে এসে 5 বছরের পরের কৃষিকে ভাবলে আমি পিছিয়ে যাব। অতএব সেই দিক থেকে ধারাবাহিকভাবে একটা গবেষণার জন্য প্রচণ্ড শক্তিশালী অর্থ বরাদ্দ খুব দরকার। আর এই কথাটা এসছে বারবার যে মেকানাইজেশন এগ্রিকালচার, কারণ প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে মেকানাইজেশন লাগবেই। যেমন হাওর এবার কি হলো যে বন্যাটা আগে চলে আসলো বলে যেই ধানটা সত্যি সত্যি আমনের পরে বোরোর যেই ধানটা প্রথম কাটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে 7টা হাওর ডিস্ট্রিক্ট, সেই ধানটা আগে ওঠে এবং সেটা বোরো আমন শেষ হতে হতে বোরোর এই ধানটা বাজারকে সহায়তা দেয়। যেহেতু বন্যাটা আগে চলে আসলো, এই ধানটা উঠতে পারলো না বলে সাম্প্রতিক সময় খাদ্যের এই সংকটটা। হাওরে প্রধানত 2টি ধান জাত হয়, একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 29। এটার বয়সকাল হচ্ছে 140 দিন, 160 দিন। এবং এরকম বন্যা আগামীতে আরও আগাম আসবে, কারণ বাংলাদেশের উত্তরাঞ্চলে যে শোল্ডারটা, তার উপরে মেঘালয় এবং কি বলে আসাম, পুরোটাই হচ্ছে পাহাড়ি বেল্ট। অতএব ওদিকে বৃষ্টি নামলে পানি আমাদের এখানে আসবে, এতে আপনি কোনোভাবে এটাকে আটকাতে পারবেন না। 6.8 নাকি 8.5 যে বাঁধের হাইট, এর উপর দিয়ে পানি আসবে। প্রশ্নটি হচ্ছে ওই হাওর অঞ্চলের জন্যে সরকার বলে যে প্রায় 6 ভাগ ধান ওখান থেকে আসে। ওখানে যদি আপনি ধান করতে হয় তাহলে আপনাকে একটা এর চাইতে শর্ট ডিউরেশনের ভ্যারাইটি ডেভেলপ করতে হবে, যেটা 100 দিনে আসবে বা 110 দিনে আসবে, যাতে বন্যা আসার আগে ধানটা কেটে নিয়ে আসতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে ওই ধানটা আছে কিনা। জনাব সাহেব সিরাজ, আপনাকে গবেষণাটা ওখানে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে আমাদের হাতে সময় খুবই কম রয়েছে। আমরা প্রফেসর ডক্টর ফকির আজমল হুদার কাছে যেতে চাই, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যিনি কৃষি অর্থনীতি বিভাগীয় প্রধান। স্যার, আপনার কাছে জানতে চাই, জনাব শাইখ সিরাজ একটা প্রশ্ন তুলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো কি ধরনের অবদান রাখছে, এই বিষয়ে আপনি যদি সংক্ষেপে কিছু বলেন যে বিশ্ববিদ্যালয়গুলো কি ধরনের অবদান রাখছে কৃষি গবেষণার ক্ষেত্রে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের যে কোয়ালিটি গ্র্যাজুয়েট উৎপাদন হচ্ছে, ওরাই কিন্তু আমাদের রিসার্চ প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে এবং সুনামের সহিত এখনও পর্যন্ত ভালো ভালো ভ্যারাইটি, ভালো ভালো ধানের জাত উৎপাদন করছে এবং তাদেরই সম্প্রসারণ প্রোগ্রামেই সারা বাংলাদেশেই আমি দাবি করব যে উন্নত প্রযুক্তি পৌঁছেছে এবং সারা বিশ্বে এই বিশ্ববিদ্যালয়গুলোই একটা মাদার অর্গানাইজেশন হিসাবে কাজ করে রিসার্চ এবং টেকনোলজি ডিসিমিনেশনে।
তবে জনাব শাহেক সিরাজ বলেছেন যে যারা শিল্পভিত্তিক কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান তারাই গবেষণার জন্য অর্থ খরচ করেন, সেটা উন্নত দেশে সম্ভব, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এখনও 5%ও বলা যাবে না যে যারা এমন সক্ষমতা অর্জন করেছে যে রিসার্চের জন্য যে খরচ সেটা বহন করবে। কারণ আমাদের 95% কৃষক ক্ষুদ্র এবং মাঝারি, তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আসলে রিসার্চ প্রতিষ্ঠানে আসবে এবং সরকারি ব্যবস্থাপনায় আসতে হবে, কারণ তাদের সেই সক্ষমতা নেই। যে প্রফেসর ডক্টর ফকির আজমল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের হাতে সময় খুবই কম, এই কারণে আমরা পরবর্তীতে হয়তো এই বিষয় নিয়ে আবার আলোচনা করার সুযোগ পাবো। শাহেক সিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ডক্টর ফকির আজমল হুদা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা স্যার এই বিষয় নিয়ে আপনার সাথেও কথা বলবো, বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়ে এবং প্রাইভেট সেক্টরের অবদান নিয়ে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি এবং ফিরবো কিছুক্ষণ পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু আমাদের হাতে খুবই কম সময় রয়েছে। ডক্টর কামাল উদ্দিন আহমেদ স্যার, আপনার কাছে আসতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোর অবদান গবেষণার ক্ষেত্রে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল, খুবই সংক্ষেপে বলবেন স্যার একটু। সারা বিশ্বে বিশ্ববিদ্যালয় মৌলিক গবেষণা করে এবং 20% to 25% হলো গবেষণা করার তার ম্যান্ডেট আছে, এবং সারা বিশ্বের যত আবিষ্কার তত মৌলিক গবেষণাগুলো, বেসিক যে ইনোভেশন, সেটি শিক্ষকরা করেন এবং সেটি শিক্ষা দেন সেই বিজ্ঞানীদের, যারা বিজ্ঞানীরা গবেষণা করছেন, এবং কিছু প্রায়োগিক গবেষণা করে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেগুলো অ্যাপ্লাইড রিসার্চ, সেটাও শিক্ষকরাই করেন। অতএব শিক্ষকদের মূল কাজ হচ্ছে যে বেসিক সায়েন্সের আদলে বিজ্ঞানী তৈরি করে দেওয়া এবং সম্প্রসারণ কর্মীদেরও কীভাবে সম্প্রসারণ করে সেটি শিক্ষা দিয়ে দেওয়া, সেটি বিশ্ববিদ্যালয় সবসময় করেন। আসলে অনেকেই বিশ্ববিদ্যালয়ের সাথে গভীরভাবে সম্পৃক্ত নন, তারা এই জিনিসটা বুঝতে পারেন না, তারা শ্যালো নলেজ থেকে সেই বিশ্ববিদ্যালয়ের বিষয়ে মন্তব্য করেন। কিন্তু যা গভীরভাবে দেখলে দেখা যাবে যত বিজ্ঞানী আছে, যত সম্প্রসারণবিধি আছে, এই শিক্ষাটা শিক্ষকরাই দিয়ে থাকেন। স্যার, একটা বিষয়, বিশ্ববিদ্যালয়ের যে গবেষণার জায়গাটা থাকা দরকার ছিল, আমাদের দেশে কি সেই সুযোগগুলো বিশ্ববিদ্যালয় পাচ্ছে? কোন কোন বিশ্ববিদ্যালয় আছে, কোন কোন বিশ্ববিদ্যালয় কম, কিন্তু যেটুকু থাকুক সেই 20% গবেষণা করতে কোনো সমস্যা হচ্ছে না, এবং সেভাবেই সেই গবেষণা চলছে। কিছু কিছু গবেষণা আছে ফিল্ডে হয়, কিছুটা ল্যাবরেটরিতে হয়, সেই হারে গবেষণা হচ্ছে, এবং যত আবিষ্কারের মৌলিক জিনিসগুলি বিশ্ববিদ্যালয় করে দেয়, তারপরে আমাদের ছাত্রই গবেষণাবিদ বা বিজ্ঞানী হয়ে সেটি পরবর্তী প্রয়োগের দিকে যায়। এই যাবৎকালে অনেক ইনোভেশন রয়েছে যেটি সাধারণের কাছে পৌঁছে না, এবং সাধারণভাবে এটি প্রচারিত হয় না। যে আমি আব্দুল আল মিন্টু, আপনার কাছে আসতে চাই। আসলে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার পাশাপাশি প্রাইভেট পর্যায়ে গবেষণার কথা বলা হচ্ছিল। আমি যেহেতু আর খুবই কম সময় আছে, এই বাজেটে কি আশা করছেন এবং প্রাইভেট পর্যায়ে গবেষণার ক্ষেত্রে কি অবদান রাখতে চাচ্ছে আমাদের, এই বিষয়গুলো একটু শুনেন। একটা হলো যে শাহেক সিরাজ ভাই যেটা বলছেন, সেটাও বোধহয় উনি একটু উপদেষ্টা সাহেব একটু বুঝতে পারেন। উনি বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো একটা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ডাইরেক্টলি প্রাইভেট সেক্টর হোক বা ফিল্ডের সাথে কাজ করার কথাটা আমার মনে উনি বলছেন। আর উনি যেটা বলছে এটাও ঠিক আছে যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা বের হচ্ছে, তারাই তো আমাদের গবেষণা প্রতিষ্ঠানে এসে চাকরি করতেছে, কাজ করতেছে, গবেষণা করতেছে এবং অনেক দিনের উদ্ভাবন করতে, এটা ঠিক আছে। শিক্ষকরা করছে, শিক্ষকরাও করছে ওখানে, এবং তারা শিক্ষার্থীদের শেখাচ্ছে, এটা ঠিক আছে। তবে গবেষণা যেটা কথা, গবেষণা এখন দুটো দিক হয়ে গেছে। আধুনিক প্রযুক্তি বেড়ে যাওয়ার ফলে একটা হলো যেটা উনি, একটা হলো নর্মালি আমরা যেটাকে প্ল্যান্ট ব্রিডিং বলি ফিল্ডে, আর একটা এখন যেটা হচ্ছে সেটা হলো বিকজ দ্য ইমপ্রুভমেন্ট ইন দ্য জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি এমন এক পর্যায়ে গেছে যে যেখানে কোনো ফিল্ড
মানে আপনার ব্রিডিং ওই পর্যায়ে এখন যেতে পারবেন। অতএব এখন গবেষণা খুব অনেক বেশি Sophisticated. কস্টলি হয়ে গেছে, সফিস্টিকেটেড এবং কস্টলি। এবং কিছুদিন আগে যেমন বায়োটেকনোলজি, জি। আমাদের বায়োটেকনোলজি সাবজেক্টটাই পড়াচ্ছে মাত্র এখন থেকে 7-8 বছর আগে, আগে কিন্তু এখন মূল গবেষণা চলে গেছে বায়োটেকনোলজিতে, মলিকুলার লেভেলে। আমাদের শেষ করতে হবে, আপনি যদি এক লাইনে আমি মনে করি আমি মনে করি গবেষণার উপর আমাদের জোর দেওয়া উচিত, সেটা বিশ্ববিদ্যালয় লেভেলে, প্রাইভেট লেভেলে, এবং সরকার, বিশ্ববিদ্যালয় হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, আপনাকে private অসংখ্য প্রতিষ্ঠান হোক, ধন্যবাদ। দর্শক, আমরা শেষ সবাইকে করছি সাহায্য আজকের করতে মতো। হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অন্য একদিনে বিষয়ে আরো আলোচনা করার সুযোগ পাবো। দর্শক, শেষ করছি বীজ সংলাপ। আমরা আশা করছি আসন্ন বাজেটে কৃষি খাতে গুরুত্ব দেওয়া হবে এবং গবেষণার মাধ্যমে আমাদের কৃষি খাত আরো বেশি উন্নয়নের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।